ফর্মার এইডব্লিউ স্টার মারিয়ামের অফিসিয়ালি আজকে ডাব্লিউডব্লিউতে ডেবিউ হয়ে গেছে। আজকের এনএক্সটি শোতে আমরা তার অ্যাপিয়ারেন্স দেখতে পাই, আর খুব সম্ভবত মারিয়ামে যে নামটা রয়েছে সেটাকে কিছুটা চেঞ্জ করে দেওয়া হবে যাতে কোনো রকম লিগাল প্রবলেম না হয় এইডব্লিউ তরফ থেকে। আর যেমনটা ঠিক আমরা রিকি স্টার্কের সাথে দেখতে পেয়েছিলাম, রিকি স্টার্ককে রিকি স্টেন করে দেওয়া হয়েছে। আর এইবার স্পষ্ট বোঝা যাচ্ছে যে স্টেফনি ওয়াগারকে কেন ডাব্লিউডব্লিউ এত তাড়াতাড়ি মেন রস্টারে নিয়ে আসলো। কারণটা হচ্ছে যে স্টেফনি ওয়াগারকে মেন রস্টারে নিয়ে আসলো আর তার জায়গায় মারিয়ামেকে নিয়ে এসছে। এখন স্টেফনি ওয়াগার যে এনএক্সটির একদম টপে ছিল ওমেন্স ডিভিশনে, সেই জায়গাটা মারিয়ামেকে দেওয়া হবে। আর আজকের দিনে দাঁড়িয়ে ফিন বেলার রিলেটেড একটা খুব বড় স্ট্যাট সামনে এসছে, সেটা হচ্ছে যে ফিন বেলার প্রায় 1 বছর হয়ে গেল সে কোনো রকম সিঙ্গেলস ম্যাচই জেতেনি। 1 বছর ধরে সে যে কটা ম্যাচ জিতেছে, মানে বলতে গেলে খুব একটা তো ম্যাচ জেতে না, ওই দুটো কিংবা একটা জেতে, তো সেগুলো ট্যাগ টিম ম্যাচ ছিল। আর সিঙ্গেলস ম্যাচ এত দিন ধরে যে কটা লড়েছে 1 বছর ধরে একটাও সে জিততে পারেনি। আর আগের বছরে মানে এই শেষ 2 বছরে সে মাত্র 3খানা সিঙ্গেলস ম্যাচ জিতেছিল। তো আগের বছর যদিও বা 3টে ম্যাচ জিতেছিল, এইবারে তো সেটাও কপালে জুটলো না। তো এখন তো আর কিছু বলারই নেই। ফিন বেলার কবে ভালো বুকিং পাবে না পাবে এটা তো দূরের কথা, এখন বিষয়টা হচ্ছে যে রিলিজ না হয়ে যায়, এটাই এখন সব থেকে বড় ভয়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর এরপর বেলি রিলেটেড একটা খুবই খারাপ নিউজ রয়েছে, সেটা তোমরা শুনলে বড় অবাক হবে। কারণ হচ্ছে যে তোমরা দেখছো যে বেলিকে ডাব্লিউডব্লিউ ভালো বুকিং তো করে না, তারপর রেসলম্যানিয়ার ম্যাচ থেকে তাকে সরিয়ে দেওয়া হলো, এমনটা বলে যে সে ইনজয়েড হয়ে গেছে, কিন্তু বেলি ইনজয়েড তো হয়নি, ওটা স্টোরি লাইনের পার্ট ছিল। আর তারপর থেকে এখনও পর্যন্ত আমরা বেলিকে দেখতে পাইনি, আর তার খুব একটা তো কিছু নাম শুনছি না। তো এইটা কেন করা হচ্ছে, এটা এমনটা নিউজ এসছে যে বেলিকে ডাব্লিউডব্লিউ শাস্তি দিচ্ছে। তো শাস্তি দিচ্ছে, তার দোষটা কি? তার দোষটা হচ্ছে যে সে মার্সিডিজ মনে বা সার্সা ব্যাংকসের খুব ভালো বন্ধু, তে বাস্তব জীবনে তারা হচ্ছে বেস্ট ফ্রেন্ড। এইডব্লিউতে সার্সা ব্যাংকস রয়েছে, আর সার্সা ব্যাংকস ডাব্লিউডব্লিউকে পছন্দ করে না, ডাব্লিউডব্লিউ সম্বন্ধে অনেক উল্টোপাল্টা কথা বলেছে, সেই জন্য বেলি যেহেতু তার সাথে সম্পর্ক রেখেছে তাই বেলিকে শাস্তি দেওয়া হচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়াতে বেলি সার্সা ব্যাংকসের অনেক ফটো দেখতে পাই, এমনকি বেলি মাঝে মাঝে এইডব্লিউ শোও দেখতে যায় সার্সা ব্যাংকসকে সাপোর্ট করার জন্য। এটাই হচ্ছে বেলির দোষ, আর সেই জন্য বেলিকে এরকমভাবে ডাব্লিউডব্লিউ ইউজ করছে। তো বলবো এটা তো খুবই খারাপ জিনিস। আমরা বাস্তব জীবনে কার সাথে সম্পর্ক রাখবো না রাখবো, কে আমাদের বেস্ট ফ্রেন্ড হবে না হবে, সেটা ডাব্লিউডব্লিউ তো ঠিক করে দিতে পারে না। মানে একজন অন্য কোম্পানিতে কাজ করে ডাব্লিউডব্লিউ সম্বন্ধে কটা খারাপ কথা বলেছে, এর মানে এই নয় যে তাকে এত বড় শাস্তি দেওয়া হবে। তো এটা তো কোনো দিক দিয়ে ন্যায্য নয়, এটা তো সত্যি খুবই খারাপ জিনিস। এবার কি ডাব্লিউডব্লিউ সুপারস্টারদের পার্সোনাল লাইফে ঢুকে সেখানেও ইন্টারফেয়ার করবে যে কার সাথে তুমি সম্পর্ক রাখবে কি রাখবে না? আর এবার R-Truth সিচুয়েশন নিয়ে কথা বলা যাক। আমরা তো দেখলাম যে মানডে নাইট রতে কেমন ফ্যান্সরা পুরো শো হাইজ্যাক করে নিয়েছিল, আর ট্রিপল এইচকে সোশ্যাল মিডিয়াতে বহুত গালাগালি দেওয়া হচ্ছে, প্রচণ্ড ক্রিটিসাইজও করা হচ্ছে। তো এইটা থেকে প্রচণ্ড হিট উৎপন্ন হচ্ছে, যেটা ডাব্লিউডব্লিউর জন্য তো ভালো নয়, ব্র্যান্ডের জন্য ভালো নয়, কিন্তু ডাব্লিউডব্লিউ তো জেনে বুঝে সব কিছু করেছে। তো এখানে কি নতুন কিছু হতে পারে? তো নতুন কিছু কি, এখানে মাত্র দুটো জিনিসই হতে পারে। ডাব্লিউডব্লিউ এই যে হিটটা তাদের এগেনস্টে আসছে সেইটাকে কমানোর জন্য বা শেষ করার জন্য দুটো জিনিস করতে পারে। এক হচ্ছে ডাব্লিউডব্লিউ কিছুই করবে না, ফ্যান্সরা কিছুদিন পর নিজে থেকেই ভুলে যাবে, যেমনটা ব্রন স্ট্রোম্যানের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি, ফ্যান্সরা দুদিন পর ভুলেই যায়, এটা বাস্তব সত্যি। আরেকটা হতে পারে যে ডাব্লিউডব্লিউ R-Truthকে আবার ডাব্লিউডব্লিউ কোম্পানিতে ফিরিয়ে আনলো, শুধুমাত্র যাতে ফ্যান্সরা মুখ বন্ধ করে সেই জন্য। কিন্তু সেটাও শুধুমাত্র এমনটা নয় যে ডাব্লিউডব্লিউ নিজের ইচ্ছাতে ফিরিয়ে আনছে, শুধুমাত্র ফ্যান্সদের মুখ বন্ধ করার জন্য R-Truthকে দয়া করে কোম্পানিতে ফিরিয়ে আনছে, যাতে এই সিচুয়েশনটাকে একটু কন্ট্রোলে রাখা যায়। এমন নয় যে R-Truth ফিরে আসতে তাকে খুব ভালোভাবে বুক করা হবে বা তার সাথে ভালো কিছু করা হবে বা তাকে ভালো পরিমাণ টাকা দেওয়া হবে, এমনটা কিন্তু একদম নয়। সম্মানহানি তো আগেই ডাব্লিউডব্লিউ তার করে দিয়েছে। তো এই দুটো জিনিস ডাব্লিউডব্লিউ করতে পারে। R-Truthকে ফিরিয়ে আনার কোনো প্ল্যান তো ডাব্লিউডব্লিউর নেই, কারণ যদি ফিরিয়ে আনারই হতো তাহলে তাকে বের করতো না, কারণ বের করলে এরকম একটা সিচুয়েশান আসবে সেটা তো ট্রিপল এইচ খুব ভালো করেই জানতো। তো মনে তো হচ্ছে এরকমই চলবে যেমন চলছে, আর হয়তো কোনো একটা বড় জিনিস ঘটিয়ে দেবে যার ফলে আমাদের অ্যাটেনশন সেই দিকে চলে যাবে আর আমরা R-Truthকে ভুলে যাব, এমনটা আমরা প্রত্যেকবারই দেখতে পাই। আর এই এত সব নিউজের চক্করে, এত রিলিজের চক্করে একটা নিউজ তো দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে ডাব্লিউডব্লিউ সৌদি আরবে তো একটা রেসলম্যানিয়া করাবে, এটা সেকেন্ড রেসলম্যানিয়া হবে। যেমন আমরা একটা সময় দেখতে পেয়েছিলাম যে রয়্যাল রাম্বল ডাব্লিউডব্লিউতে হয়, কিন্তু তারা গ্রেটেস্ট রয়্যাল রাম্বল বলে একটা 50 ম্যাচ রয়্যাল রাম্বল ম্যাচ করে সৌদি আরবে, একটা স্পেশাল রয়্যাল রাম্বল শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য আর সেখানকার ক্রাউডকে খুশি করার জন্য।
তো এবারে সেরকমই একটা কিছু করার প্ল্যান চলছে। আমরা এপ্রিল মাসে একটা বড় রেসলমেনিয়া দেখতে পাবো, যেটা ডাব্লিউডব্লিউইর প্রতি বছরই হয়। আর ঠিক 5-6 মাস পর সৌদি আরবে একটা সুপার রেসলমেনিয়া হবে, তাকে সুপার রেসলমেনিয়ায় নাম দেওয়া হচ্ছে, যেমনটা গ্রেটেস্ট রয়্যাল রাম্বল ছিল। তো এখান থেকে ডাব্লিউডব্লিউই বেশ ভালো মতোই নোট ছাপতে পারবে। এটাকে সেকেন্ড রেসলমেনিয়া বলে এখানে বড় বড় ম্যাচেস বুক করে দেবে র্যান্ডম, যার পেছনে স্টোরি লাইন হয়তো সেরকম কিছু থাকবে না, তেমন কিছু ম্যাচের গুরুত্ব থাকবে না, শুধুমাত্র সৌদি আরবে হচ্ছে। আর সেখানে গাদা গাদা টাকা ঢালা হবে, ডাব্লিউডব্লিউই সেখান থেকে গাদা গাদা স্পন্সরশিপ আর টাকা কামাবে, এটাই হচ্ছে জাস্ট, আর কিছু না। তো এখন যা দেখতে পাচ্ছি ডাব্লিউডব্লিউইর যে মেন শোগুলো রয়েছে, যেগুলো রেসলমেনিয়া, রয়্যাল রাম্বল, এগুলো আর তেমন কোনো ভ্যালু নেই। আগে এইসব প্রিমিয়াম লাইভ ইভেন্টের একটা লেগেসি ছিল, যেমন রেসলমেনিয়া হচ্ছে ডাব্লিউডব্লিউইর সব থেকে বড় ইভেন্ট, এখানে এসে যত রকমের স্টোরি লাইন আছে সেগুলোর আমরা এন্ড দেখতে পাবো, এটাই হচ্ছে ডাব্লিউডব্লিউইর এন্ড গেম। তারপর হচ্ছে সামার স্ল্যাম, যেখান থেকে বড় বড় রাইভালরি কিছুটা শেষ হয়, আবার কিছু কিছু রাইভালরি শুরু হয়। তারপর হচ্ছে রয়্যাল রাম্বল, যেটার জন্য ফ্যান্সরা সারা বছর ওয়েট করে থাকে, কিন্তু এইগুলো লেগেসি এখন ডাব্লিউডব্লিউইর কাছে আর তেমন খুব একটা ম্যাটার করে না। আর এই শোগুলো এখন শুধুমাত্র টাকা ছাপানোর মেশিনের মতো হয়ে গেছে, কারণ ডাব্লিউডব্লিউই তো জানে এগুলো বড় বড় শো, তো ফ্যান্সরা তো এর পেছনে খরচা করবেই, ফ্যান্সরা দামি দামি টিকিট কেটে এই শোগুলো দেখতে আসবেই। তো তাদের খুব একটা বড় স্টোরি লাইন আর ভালো কিছু একটা জিনিস না দিলেও চলবে, টাকা তারা এমনি ইনকাম করে নিতে পারবে। এখন শুধুমাত্র প্রোডাক্টের কোয়ালিটি ভালো না করে এত বছর ধরে ডাব্লিউডব্লিউইর যে ব্র্যান্ড ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুর নাম করে আর এই সমস্ত প্রিমিয়াম লাইভ ইভেন্টের লেগেসির নাম করে শুধুমাত্র নোট ছাপানোর ধান্দা। কিন্তু এটা ভুলে যাচ্ছে যে যদি এরকমই চলতে থাকে, একদিন ডাব্লিউডব্লিউইর ব্র্যান্ড ভ্যালু নামতে নামতে অনেকটাই নিচে চলে আসবে, আর যখন ফ্যান্সরা ডাব্লিউডব্লিউইর ওপরে একেবারেই আস্থা ছেড়ে দেবে আর কেউ ভরসা করবে না। আর এই রেসলমেনিয়া, সামার স্ল্যাম এগুলো ফ্যান্সদের কাছে আর কিছু ম্যাটার করবে না, লেগেসি তো সব শেষই হয়ে যাবে একদিন না একদিন। তখন ডাব্লিউডব্লিউই কী করবে? আর ডাব্লিউডব্লিউই মানি ইন দ্য ব্যাংকের জন্য মাত্র 4খানা ম্যাচই বুক করেছে, 2টো তো ল্যাডার ম্যাচ আছে যাতে সময় যাবে, তো ঠিক আছে। 5খানা ম্যাচের বেশি তো এমনিতে করায় না, আর এবারে একটা ম্যাচ কমিয়ে দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ সবকটা পার্টিসিপেন্ট একদম কমপ্লিট হয়ে গেছে। এখানে আমরা মেন্স ল্যাডার ম্যাচেতে দেখতে পাচ্ছি 3জন মেক্সিকান। এল গ্রান্ডেকে তো মেক্সিকানই দেখানো হয়, কিন্তু ওটা চ্যাট গেবাল, আমরা জানি আমেরিকান। তো এখানে এরা তো মেক্সিকান কোটার চান্স পেয়ে গেছে, মানে অ্যান্ড্রাডে, যাকে ডাব্লিউডব্লিউই পুরোপুরি ডিস্ট্রয় করে দিয়েছে, যার কোনো ক্যারেক্টারই নেই, তাকেও পর্যন্ত ঢুকিয়ে দেওয়া হয়েছে, কারণ সে মেক্সিকান। তো আমি পেন্টা, তারপরে চ্যাট গেবাল আর আন্ড্রেডাকে তো আমি বাইরেই রাখছি। যদি মানি ইন দ্য ব্যাংক ব্রিফকেস জেতার কারোর চান্স থাকে, তাহলে সেথ রলিন্স, সোলো সিকোয়া আর এলএ নাইট, এই 3জনের মধ্যে যে কোনো একজনই জিততে পারে। বাকিরা তো শুধুমাত্র মজা করার জন্যই এসছে, যা বুঝতে পারছি। আর এখানে দেখতে পাচ্ছ উমেন্স ডিভিশনে স্টেফনি ওয়াকের, রক্সিন, জুলিয়া। আমার তো মনে হচ্ছে স্টেফনি ওয়াকের বা রক্সিনের মধ্যে যে কোনো একজন জিতবে, কারণ এদেরকে যেভাবে হিউজ পুশ দিয়েছে, অত সহজে থামাবে বলে তো মনে হচ্ছে না। আর রক্সিনকে ডাব্লিউডব্লিউই এখন ডমডম ভাইয়ের সাথে দেখানোর চেষ্টা করছে, তাকে জাজমেন্ট ডেতে ঢোকানোর চেষ্টা হচ্ছে। তো মানি ইন দ্য ব্যাংক তাকে জিতাতে পারে, এটার চান্স কিন্তু অনেক বেশি আছে। সে মানি ইন দ্য ব্যাংক নিয়ে জাজমেন্ট ডেতে ঢুকে যাবে, যেমনটা ডেমন প্রিস্টের সাথে আমরা দেখতে পেয়েছিলাম। আর এবারে আর একটা বড় বিষয় নিয়ে কথা বলা যাক, সেটা হচ্ছে যে এই সামনে যে সমস্ত শোগুলো আছে, সেখানে হয়তো ট্রিপল এইচ বড় সড়ো কোনো একটা ধামাকা করতে পারে। তার পেছনে কারণটা হচ্ছে ট্রিপল এইচকে এখন অনলাইনেতে বেশ ভালো করে রগড়ানো হচ্ছে, খুবই গালাগালি দেওয়া হচ্ছে, উল্টোপাল্টা কথা বলা হচ্ছে। আর এগুলো যখনই ট্রিপল এইচের সাথে হয়, তখনই কিন্তু ট্রিপল এইচ এগুলো কে কাউন্টার করার জন্য কিছু একটা করে। যেমনটা আমরা দেখলাম যে রেসলমেনিয়াতে কোনো রকম হাইপ ছিল না, রেসলমেনিয়া বেকার ছিল। সেই জন্য কি হয়েছিল যে সবাই ট্রিপল এইচকে দোষ দিচ্ছিল যে এত বেকার এ বুকিং করে, এ তো ভিন্স ম্যাকম্যানের পায়ে নোকের যোগ্যও নয়, এর দ্বারা কিছু হবে না, এ রেসলমেনিয়ার হাইপ পুরো নষ্ট করে দিচ্ছে, ভালো স্টোরি লাইন দিতে পারেনি। তখনই কি ট্রিপল এইচ কী করলো, যে জোর জবরদস্তি জন সিনার হিল টার্নটা করিয়ে দিল। তার ফলে আমরা কি করলাম, আমরা বললাম যে বাহ, ট্রিপল এইচের তো খুব ভালো বুদ্ধি, সে আমরা তো একদম ধন্য করছিলাম। মানে ট্রিপল এইচের এতদিন ধরে যে সমস্ত খারাপ কাজ করেছে সেগুলোকে আমরা ক্ষমা করে দিয়েছি, যে এইটা করে তো ট্রিপল এইচ খুব ভালো কাজ করেছে, তো যাকে ট্রিপল এইচ বড়সড় বোম ফাটাতে জানে। তো তারপরে কি হলো, ট্রিপল এইচ ঠিক তার এলিমিনেশন চেম্বারের পরের প্রেস কনফারেন্সে এসে বললো যে এইবার কি রেসলমেনিয়ার হাইপ ফিরে এসছে, এবার কি রোড টু রেসলমেনিয়া বলে মনে হচ্ছে। তো ট্রিপল এইচের ওই স্টেটমেন্ট থেকে বুঝতেই পারলাম যে ট্রিপল এইচের উপর অনেক ক্রিটিসিজম আসছিল, সেটাকে কাউন্টার করার জন্য ট্রিপল এইচ এই জিনিসটা করেছে। কিন্তু সেটা কি হলো, সেটা ক্ষণস্থায়ী ছিল, মানে ওটা জাস্ট একবারের জন্য হয়েছে, যাতে অল্প সময়ের জন্য তার এই দুর্নীতি বা কীর্তিকলাপগুলোকে ঢাকা দেওয়া যায়। শেষমেশ রেসলমেনিয়া আস্তে আস্তে তো সব কিছু বেকারই হয়ে গেছিলো, আর রেসলমেনিয়ার পর তো আরও বেশি খারাপ হয়ে যায় সিচুয়েশান। জন সিনার হিল টার্নটা বেকার হয়ে যায়, ডাব্লিউডব্লিউই বোরিং চলছে, তারপরে R-Truth রিলিজ হয়ে যাওয়ার পরে তো আরও বেশি সবাই ট্রিপল এইচকে দোষারোপ করছে, ক্রিটিসাইজ করছে, যেমনটা ঠিক আমরা রেসলমেনিয়ার টাইমে দেখতে পেয়েছিলাম। তো ট্রিপল এইচ নিশ্চয়ই এটাকে কাউন্টার করার জন্য আরও কিছু একটা বড় ধামাকা করবে, যেমনটা আমরা এলিমিনেশন চেম্বারে দেখতে পেয়েছিলাম। আর তার ফলে কিছু সময়ের জন্য আমরা ট্রিপল এইচকে আবার ভালো বলবো।
মানে আমাদের অ্যাটেনশনটা অন্যদিকে চলে যাবে। আর ট্রিপল এইচ আমাদেরকে এটা বিলিভ করাবে যে এইবার ডাব্লিউডাব্লিউর ভালো দিন আসছে, যেমনটা আমাদের এলিমিনেশন চেম্বারের সময় লেগেছিল, কিন্তু কিচ্ছু চেঞ্জ হবে না। শুধুমাত্র এটা এই যে বড় একটা ঘটনা ঘটে গেছে এটাকে ঢাকা দেওয়ার জন্যই এরকম একটা বড় ধামাকা করা হবে, যাতে আমাদের মনটা অন্যদিকে চলে যায়। এটা আমাদের সাথে এর আগে অনেকবার হয়েছে, তাই এখন আর বুঝতে আমার অসুবিধা হচ্ছে না। তো এই যে ট্রিপল এইচ তার ইমেজ ক্লিয়ার করার জন্য এবার চেষ্টা করবে, এর ফলে আমরা ডেফিনেটলি একটা বড় সড়ো ধামাকা দেখতে পাবো। কোনো একটা টুইস্ট অ্যান্ড টার্ন কিছু একটা বড় সড়ো ঘটতে চলেছে এই 1 মাসের মধ্যেই, আমার পুরো বিশ্বাস আছে। এবার হচ্ছে যে যদি বড় কিছু করে সে তো ডেফিনেটলি ভালো, আমাদের দেখতেও খুব ভালো লাগবে, কিন্তু হচ্ছে এই জিনিসগুলোকে ডাব্লিউডাব্লিউ ওয়েস্ট করে দিচ্ছে। যেমনটা দেখলাম যে জন সিনার হিল টার্ন, ওটা কত বড় একটা জিনিস, ওটার সাথে ডাব্লিউডাব্লিউ চাইলে কত সুন্দর কিছু করতে পারতো। মানে জন সিনার ফেয়ারওয়েল টুরটা একদম কি বলা যায় স্মরণীয় করে রাখতে পারতো, কিন্তু ওটাকে আর স্মরণীয় তো বলা যায় না, ওটাকে জন সিনার ক্যারিয়ারের সব থেকে ওয়ার্স্ট জিনিস বলে দেওয়া যায়। তো ওটাকে তো ডাব্লিউডাব্লিউ ওয়েস্ট করে দিল শুধুমাত্র এই যে হিটগুলো আসছিলো ফ্যান্সের তরফ থেকে সেটাকে সরানোর জন্য। তো জন সিনার হিল টার্নটা ওয়েস্ট হয়ে গেল। আর এবার যে বড় সড়ো ধামাকা করতে যে চলেছে, যেটা আমার মনে হয় করতে পারে, সেইটাকেও যদি করে সেটাকেও বলে দেবো ওয়েস্ট করাই হয়ে যাবে। কারণ বড় সড়ো কিছু করার পর যদি সেটাকে স্টোরি লাইনে ঠিক করে ইউজ করতে না পারো বা স্টোরি লাইন কন্টিনিউ করতে না পারো, তবে সেটাও জন সিনার হিল টার্নের মতোই বেকার হয়ে যাবে। শুধুমাত্র অল্প সময়ের জন্য যে হিটটা তৈরি হয়েছে, যে ক্রিটিসিজমটা আসছে, সেটাকে সরানোর জন্য যদি এই বড় বড় জিনিসগুলোকে ওয়েস্ট করা হয়, তবে সেই মোমেন্টগুলো তো স্মরণীয় হয়ে থাকে, তবে তারপরে যেগুলো ঘটবে সেগুলো একটা ডিজাস্টারে পরিণত হয়। যেমনটা আমরা জন সিনার ক্ষেত্রে দেখলাম, জন সিনার হিল টার্নটা সকলে মনে রাখবে, কিন্তু তার হিল রানটা কি কেউ মনে রাখবে? কেউ মনে রাখবে না। এমনকি জন সিনা হিল হওয়ার পর রেসলমেনিয়া 41-এর নাইট 2 এর মেইন ইভেন্টে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলো, যেটা অনেক বড় বিষয়, অনেক বড় একটা জিনিস, কিন্তু সেটা কি আমাদের মনে আছে? আমরা প্রায় ভুলতে বসেছি। আমরা শুধু জানি যে জন সিনা 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, কিন্তু সেই ম্যাচটার কথা আমাদের কারোরই মনে থাকার কথা নয়, বা আমরা মনে রাখতে চাইও না। তো আপাতত সিচুয়েশান দেখে তো আমার এমনটাই ধারণা করছি, এমনটাই আমি আওয়াজ পাচ্ছি। তো দেখা যাক, যা হওয়ার তো এই 1 মাসের মধ্যেই হবে, কারণ হিটটার যত বেশি হেড সে তো এখনই হচ্ছে, তো এখনই তো কিছু একটা করার দরকার। 1 মাস পর গিয়ে তো ফ্যান্সরা এমনিতেই নরম সরম হয়ে যায়, তখন গিয়ে তো করে আর লাভ নেই। তো দেখা যাক এখানে কি পদক্ষেপ নেওয়া হয়, আর কোন বড় ধামাকা বা কোন বড় টুইস্ট এখানে আনা হয়। আর এত কিছু হয়ে যাওয়ার পরেও যদি এদের টনক না নড়ে বা এদের মান সম্মানে না লাগে, তাহলে তো বলবো এরা ভাই মানুষই নয়। মানে ট্রিপল এইচকে যদি ন্যাংটো করে রাস্তায় দাঁড় করে দেওয়া হয়, তাও এর মান সম্মানে লাগবে না, বলবে আমার যা আছে তোমারও তো তাই আছে, দেখে বা কী বা করে নেবে, এরকম টাইপের হয়ে যাবে এদের অবস্থা। মান সম্মানের তো সমস্ত জলাঞ্জলি দিয়েই দেবে তখন। তো চলো গাইস, দেখা যাক কি হয়। আর এই ভিডিওটা এই পর্যন্ত ছিল, কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, ভিডিওটাকে শেয়ারও করে দিও। তো দেখা হচ্ছে তোমার সাথে আমার ডাব্লিউডাব্লিউর পরের একটা নিউজ ভিডিওতে।